স্বাস্থ্যসেবায় গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ওষুধ উৎপাদনে ব্যয় কমাতে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের জন্য প্রস্তুত এসে এখনও চূড়ান্ত হয়নি শিডিউল, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন। দুর্নীতি করতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিজস্ব লোক নিয়োগ বিএনপির, বলছে জামায়াত। স্থানীয় নির্বাচনে প্রহসনের পায়তারার অভিযোগ। এবং দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ঘুমন্ত 6 বাংলাদেশের মৃত্যু। দোকানের ভেতরেই দগ্ধ, নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। আর ওষুধের উৎপাদন ব্যয় হ্রাস এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে একথা জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রতিনিধি দলের সঙ্গে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। পরে বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আয়ুব আলী জানান, সিনথেটিক ল্যাবের মাধ্যমে ওষুধ খাতের কাঁচামাল উৎপাদনের পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আমাদের যেরকম প্ল্যান ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আরও উৎসাহ দিয়েছেন বড় আকারের ল্যাব করার। বাংলাদেশের শুধু বুয়েট না, যে কোনো ইউনিভার্সিটির ইভেন এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কাজ করেন, মানে সোজা কথা যারা বাংলাদেশে ওষুধ প্রডিউস করেন, তারাও এখানে কাজ করতে পারবেন। র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে ওষুধের দাম কমবে, বাংলাদেশের রিসার্চ ফিল্ড এনরিচ হবে এবং সবার জন্য একটা ভালো দিক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, দেশে এ ধরনের ল্যাব প্রয়োজন, সিনথেটিক ল্যাব সম্পদে পরিণত হবে। পরিকল্পনা হচ্ছে বুয়েটে করবে, কিন্তু আসলে যেন সারা দেশে শিক্ষা ব্যবস্থা ইউটিলাইজ করতে পারে এবং মনে করেন ওষুধ শিল্পে ব্যবহার করতে পারে, সেভাবে কিন্তু আমরা উদ্যোগ নেব। এটা শুধু বুয়েটের না, সারা দেশের জন্য একটা অ্যাসেট হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ওষুধ খাতের উন্নয়নে দেশে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুয়েট সমন্বয় করবে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research. And it's a very important. Education Ministry and আমাদের হেলথ মিনিস্ট্রি and UGC আমাদের সমন্বয়, বাট বুয়েট এটার উদ্যোক্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এ ধরনের বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এই লিঙ্কেজ হয়ে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তবে এর জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। মফিউর রহমানের প্রতিবেদন। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সকালে সংসদ ভবনে আসে সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশন। পরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই। আপনারা তো যথাসময়ে জানতে পারবেন। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানে করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। এই সময় সিইসি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে ইসি ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 22 অক্টোবরের মধ্যে করতে হবে নির্বাচন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনের মতো বঙ্গভবনে অফিস করেছেন হাফিজউদ্দিন আহমেদ। সকালে তিনি বঙ্গভবনের মূল ফটকে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর সুসজ্জিত অশ্বারোহী দল অভ্যর্থনা জানিয়ে তাকে এসকর্ট করে নিয়ে যায়। এরপর বঙ্গভবনের প্রেসিডেন্সিয়াল গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও PGR এর সমন্বয়ে গঠিত চৌকস দল গার্ড অফ অর্ডার প্রদান করেন। শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন চ্যালেঞ্জ করে বিলুপ্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে তা খারিজ করে দেন। শুনানিতে অংশ নেওয়া অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধান অনুযায়ী ICT অ্যাক্টকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে হাইকোর্টে খারিজ হলেও এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ। আগামীতে অপব্যবহার হতে পারে। আজকে যারা এই দেশ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে এটা ব্যবহার হতে পারে। কাজী যে জিনিস করা হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য যেহেতু নাই, তাহলে এইটাকে রিপিল করা দরকার। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় একথা বলেন তিনি। এ সময় মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানালেন, নিরাপত্তা নিশ্চিতের আগ পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। দুপুরে তথ্য অধিদপ্তরের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় 2018 সালে নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মত দেন তিনি। গ্যাস সংকট আছে, দেশের একটি ভাসমান LNG টার্মিনাল বা FSRU-তে কারিগরি সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য চতুর্থ FSRU স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মানে ওই যে LNG থেকে গ্যাস যে কনভার্সন হয়, মালয়েশিয়া থেকে ISO ট্যাঙ্কের মাধ্যমে LNG আমদানির সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে।
দুর্নীতি নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিএনপি দলীয় লোকজনদের নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মগবাজারের সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দলীয় লোকের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রহসনের পায়তারা করছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। দলীয় বিবেচনায় নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে ঢাকা শহরে বিভিন্ন স্থানে এখন উন্মুক্ত লাশ পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার, প্রতিশ্রুতি, ইভেন তাদের ৩১ দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সব কিছুকে ভঙ্গ করে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছেন। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ২৪-এর গণ অভ্যুত্থানে ২৮ জুলাই ছিল এক চরম নাটকীয় ও থমথমে দিন। এদিন রাতে ডিবি কার্যালয় থেকে আন্দোলনে নেতৃত্ব দেয়া ৬ সমন্বয়ককে প্রকাশ্যে এনে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তবে মুহূর্তেই তা উড়িয়ে দেন বাইরে থাকা সমন্বয়করা। ডিবি কার্যালয়ের এই ঘটনাকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়ার নাটক আখ্যা দিয়ে রাজপথের লড়াই আরও তীব্র করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। মফিউর রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ২৮ জুলাই চারদিকে থমথমে পরিস্থিতি, মোড়ে মোড়ে সাঁঝ আজানের টহল আর অঘোষিত অবরুদ্ধ পরিবেশ। এমন এক পরিস্থিতিতে রাত ৯টার দিকে ডিবি কার্যালয় থেকে হঠাৎ গণমাধ্যমে পাঠানো হয় এক আলোচিত ভিডিও বার্তা। সেখানে ডিবি হেফাজতে থাকা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, মোহাম্মদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে দৃশ্যমান করে সব কর্মসূচি প্রত্যাহারের একটি লিখিত বিবৃতি পাঠ করানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ভিডিও বার্তাটি গণমাধ্যমে আসা মাত্রই তা বুমেরাং হয়ে দাঁড়ায়। ডিবি কার্যালয়ের বাইরে থাকা সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ পৃথক বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়ে দেন, ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে দেওয়ানো এই বিবৃতি শিক্ষার্থীরা মানেন না জানিয়ে রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ওই দিনই ডিবি কার্যালয়ের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন জিম্মি সমন্বয়কদের অভিভাবকরা। টানা ১০ দিন পর এদিন সীমিত পরিসরে চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। আর চলমান সহিংসতায় ১৪৭ জন নিহতের তথ্য স্বীকার করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এগুলো তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। গণসহিংসতায় নিহতের ঘটনায় সরকার পরদিন ২৯শে জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিলেও রক্তে রাঙানো রাজপথের হিসাব চেয়ে তা বর্জনে ডাক দেন শিক্ষার্থীরা। বস্তুত ৬ সমন্বয়কে আটক রেখে আন্দোলন প্রত্যাহারের স্ক্রিপ্ট পড়ানোর জেরে রাজপথের প্রতিরোধ চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ২৪-এর জুলাই অভ্যুত্থানের সাহসী এবং অবিস্মরণীয় ভূমিকা ছিল ফেনীর ছাত্র জনতার। সেই গণ আন্দোলনে জেলার মৃত্যু হয় ১২ জনের, আর আহতের তালিকায় গেজেটভুক্ত হয়েছেন ৫০২ জন। ২ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের চোখে এখনও স্বজন হারানোর বেদনা। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, বিচার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা প্রত্যাশা। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। ২৪-এর জুলাই অভ্যুত্থানে অত্যন্ত সাহসী এবং অবিস্মরণীয় ভূমিকা রাখে ফেনীর ছাত্র জনতা। আন্দোলনকালে কয়েক দফায় তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চালানো হয় দমন নিপীড়ন, চলে গুলি, ঝরে প্রাণ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এখনও তাজা ফেনীর শহীদ পরিবারগুলোর কাছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেকেই অর্থনৈতিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ২ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের চোখে এখনও স্বজন হারানোর বেদনা। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, বিচার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা প্রত্যাশা। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন।
দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, আহতদের উন্নত চিকিৎসা, পরিবারের যোগ্য সন্তানদের কর্মসংস্থানের সুযোগ, সন্তানদের শিক্ষাবৃত্তি এবং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি শহীদ পরিবারের সদস্যদের। যারা আসলে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তারা যে দলের নেতাকর্মী ছিল, তারা আজকে সবাই পলাতক। হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল, ফেনীতে গডফাদার নিজামাতারি সহ যারাই ছিল, তাদেরকে বিচার আয়োজনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাই। সচেতন মহল বলছে, শহীদ পরিবারকে শুধু আর্থিক সহায়তা দিলেই দায়িত্ব শেষ হয় না। তাদের সামাজিক নিরাপত্তা এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা বুক ফুলে চলতে পারতেছি, কথা বলতেছি, শারীরিক চলাফেরা করতে পারতেছি, যা 17 বছর আমরা ভালো করে রাস্তাঘাট উঠতে পারিনি। তার কাছে আমরা এটার সঠিক বিচার চাই। অর্জিত বিচার হচ্ছে না, অনেকের হচ্ছে যে ফুটেজ থাকা সত্ত্বেও তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জুলাই শহীদ পরিবারকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতের কথা জানান এই কর্মকর্তা। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা জেলা পর্যায়ের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত রেখেছি। যাদের চিকিৎসা প্রয়োজন সেক্ষেত্রে আমরা আমাদের যে হসপিটাল রয়েছে, হাসপাতালে তাদের জন্য বিনামূল্যে সেবা এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে। স্বজনের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রতিশ্রুত সুবিধার বাস্তবায়ন এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়ে শহীদ পরিবারের সদস্যরা বলছে, এইসব প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হলেই আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোর প্রায় 3টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা 6 জন নারায়ণগঞ্জের বাসিন্দা। নিহতদের স্বজন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাড়িতে চলছে শোকের মাতম। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। দর্শক, এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, নিহতদের বাড়ির অবস্থা এখন কেমন দেখছেন, কি বলছেন তাদের স্বজনরা? রোশন মেম্বার ইউপি সদস্য, তার নির্মাণাধীন যে সুপার শপ, সেই সুপার শপে কিন্তু আগুন লাগে এবং সেই আগুনে কিন্তু নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের 5 জন দগ্ধ হয়ে সেখানে মারা যায়। এই খবরটি কিন্তু পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে কান্নায় তারা ভেঙে পড়ে এবং সেই শোকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকারও স্বজন এবং আশেপাশের লোকজন তারা ছুটে আসে এবং স্বজনদের তারা সান্ত্বনা দিচ্ছেন। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তাদের পরিবারের সাথে। তারা জানিয়েছেন যে যারা এই আফ্রিকাতে তারা কর্মসংস্থানের জন্য গিয়েছিলেন, সবাই কিন্তু তারা ঋণ করে সেখানে পাড়ি দিয়েছেন এবং সেই তাদের স্বপ্ন ছিল যে ঋণ পরিশোধ হলেই কিন্তু তারা বাড়ি ঘর করবে, সেখানে ভবন তৈরি করবেন, ছোট বোনদেরও তারা বিয়ে দিবেন। বড় স্বপ্ন নিয়ে তারা এই এত দূর পাড়ি দিয়েছিলেন, এমনটাই জানিয়েছে পরিবার। কিন্তু তাদের মৃত্যুতে এখন কিন্তু সেই তাদের সন্তানও গেল এবং তাদের যে অপূর্ণ ক্ষতিটা রয়ে গেল সেটি নিয়ে তারা এখন চিন্তিত আছে এবং তারা সরকারের কাছে একটি দাবি, এই আগুন লাগার সুস্থ তদন্ত এবং যে পরিবারগুলি যদি ক্ষতিগ্রস্ত হয়েছে যেন সরকার একটু তাদের দিকে খেয়াল রাখে এবং আর্থিক সহযোগিতা যাতে করে, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের একটি দাবি, যেহেতু লাশগুলি তারা তাদের এই দেশে আনতে পারবেন কিনা, যেহেতু এখনো কিন্তু সেখানে আগুন জ্বলছে, প্রায় 13 ঘন্টা অতিবাহিত হলেও আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি আফ্রিকার যে শপিং মলটাতে। তো লাশ এখনো তারা সেটি পাবে কিনা মরদেহ, সেটি নিয়েও তারা একটি উদ্বেগ দেখা দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু তারা চাচ্ছে যে যেটি ভালো হয় সেভাবে যাতে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। জেরিন।
আজমির, আপনাকে ধন্যবাদ। হামে গেল 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 908 জনের শরীরে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় 105 শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও 799 শিশু। এর ফলে চলতি বছরের 15 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত দেশে এই রোগের উপসর্গে মোট 828 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গুতে দেশে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 512 জন। হেপাটাইটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। তবে সাফল্য ধরে রাখতে টিকাদান কর্মসূচির আরও জোরদার করার পাশাপাশি গর্ভবতী নারীদের নিয়মিত হেপাটাইটিস বি স্ক্রিনিং নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বুধবার রাজধানীতে গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক এক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। একই সঙ্গে ফ্যাটি লিভার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশে আধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। Sometimes we are ignoring this one. Sometimes the food stuff or the food habit of the Bangladeshi people, that might be the one of the cause. As you know, we don't take much alcohol. So why this fatty liver is much more here in Bangladesh. So it might be the carbohydrate or something else. So I will request you people, that is the gastroenterology people, দেশে সারের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে বলে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য কৃষি পণ্য রপ্তানি। আগামীতে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি করবে। সার অ্যাভেলেবেল আছে, সার অনলাইনে প্রচুর আছে, নো প্রবলেম, সারের কোনো ঘাটতি নাই। কিছু লোক এখানে ন্যায্য মূল্য যেটা আছে তার থেকেও বেশি দামে বিক্রি করছে। এটা একটা কৃত্রিম সংকট তৈরি করার পায়তারা চলছে। বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। আমরা চাই আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। রাজধানীর মিরপুর 13 নম্বরের বিজয় রাকিন সিটির বাসিন্দাদের অভিযোগ, ফ্ল্যাট হস্তান্তরের আগে প্রকল্পের ভেতরে 2টি স্কুল স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো স্কুল চালু করেনি কর্তৃপক্ষ। এতে শিশুদের শিক্ষা এবং বাসিন্দাদের প্রত্যাশা দুটোই ব্যাহত হচ্ছে বলে দাবি সোসাইটির সদস্যদের। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ফ্ল্যাট মালিকরা। এখানে স্কুল হওয়ার কথা, যেই স্কুলগুলো দেখিয়ে তারা অনেক বেশি টাকায় এখানে কিন্তু সেল করেছিল, সেই স্কুলগুলো এখনো হয় নাই। ডেভেলপাররা জিম্মি করে রাখছে, যে একটা না একটা অজুহাত দিয়ে ওরা আমাদেরকে জিম্মি করছে। এখন আর সার্ভিস চার্জের মধ্যে, সার্ভিস চার্জ আমাদের ছিল 4000 টাকা, এখন করছে 5000 টাকা, এখন বলতেছে 6000 টাকা দিতে হবে। এবারে আবার আন্তর্জাতিক খবর। জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর জেলার 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সাগরপৃষ্ঠের 10 কিলোমিটার গভীর তলদেশে। সাগরের অগভীর অংশে এই ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। জিএমএ ইতোমধ্যে সুনামির সতর্কতা জারি করে বলেছে, এই ভূমিকম্পের ফলে 3.28 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। জাপানের সরকার ইতোমধ্যে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা এবং সাগা, ওইতা ও মিয়াজাকি জেলায় ভূমিকম্প এবং সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা প্রাণহানির কোনো তথ্য আসেনি। চোটের ধাক্কার মাঝেই শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুভমান গিলের নেতৃত্বে 15 সদস্যের এই দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা রবীন্দ্র জাদেজা। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর, যার জায়গায় প্রথমবার ডাক পেয়েছেন সারাংশু জৈন। ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে খেলবেন জসপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শন। 15 আগস্ট শ্রীলঙ্কার গলে শুরু হবে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো একবার। স্বাস্থ্যসেবায় গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ওষুধ উৎপাদনে ব্যয় কমাতে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা।
রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের জন্য প্রস্তুত ইসি, এখনো চূড়ান্ত হয়নি শিডিউল, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন। দুর্নীতি করতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিজস্ব লোক নিয়োগ বিএনপির, বলছে জামায়াত। স্থানীয় নির্বাচনে প্রহসনের পায়তারার অভিযোগ। এবং দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ঘুমন্ত 6 বাংলাদেশের মৃত্যু, দোকানের ভেতরই দগ্ধ। নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।